শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আমি সেন্টেন্সের ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। সেন্টেন্সের আসলে অনেকগুলা ক্লাস ইতিমধ্যেই করানো হয়ে গেছে। সেন্টেন্সটা একটু জটিল বিষয় এই কারণে যে সেন্টেন্সের এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বিষয়গুলো আছে, এটা অর্থগত দিক থেকে চেঞ্জ হচ্ছে, গঠনগত দিক থেকে চেঞ্জ হচ্ছে, যার কারণে আমাকে অনেকগুলা ক্লাস তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তোমরাও ধৈর্য ধারণ করে দেখছো, এতে তোমরা উপকৃতই হবা, কারণ বিষয়গুলো তোমরা খুঁটিনাটি সহকারে তোমরা শিখতে পারছো তোমাদের মনের মধ্যে। আর এই বিষয় নিয়ে মানে সেন্টেন্স কিন্তু একটা বেশ জটিল বিষয় আসলে। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা বিশেষ করে খুবই জটিল একটা বিষয়। এই বিষয়গুলো সম্পর্কিত তোমাদের যেসব প্রশ্ন আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে যে সেন্টেন্সের যে 20টা ক্লাস আমি করাইছি, এগুলো বিভিন্ন টার্মে বিভিন্ন ভাগে, সেগুলো তোমাদের যে ক্লাস হচ্ছে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে হচ্ছে আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোর অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নেবা। আজকে আমি যে আলোচনাটা করব এটা হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে তোমরা রূপান্তর করবা। সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে তোমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করবা, এই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় সে বিষয়ে আলোচনা শুনি। তবে একটা বিষয়, আজকের যে একটা ক্লাস অর্থাৎ 21 নম্বর যে ক্লাস, এই ক্লাসেই কিন্তু পুরো আলোচনাটা শেষ করা যাবে না। আমাদেরকে মোট 4টা ক্লাস লাগবে। সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো পুরোপুরি শেষ করতে টোটাল 4টা ক্লাস লাগবে। আজকে এই সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার তার প্রথম ক্লাস। তো চলো আমরা নিয়মগুলো শিখি। দেখো তোমরা স্লাইডে কিন্তু ইতিমধ্যে এই 1 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ। সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার যে নিয়ম, তার প্রথম নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি বলছে দেখো, সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ এর অর্থ হচ্ছে সত্ত্বেও। সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ থাকে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হলে কি করতে হবে, ইনস্পাইট অফ উঠে যাবে। ইনস্পাইট অফ উঠে এর পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের পসেসিভ ফর্ম থাকবে, কিন্তু সেই পসেসিভ ফর্ম তোমরা বসাতে পারবা না। তোমাদেরকে সেখানে কি করতে হবে, সেই পসেসিভ ফর্মের অ্যাক্টিভ বা সাবজেক্টিভ ফর্ম বসাবা। তোমরা জানো একটা সাবজেক্টের কিন্তু 3টা ফর্ম, অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। তাহলে আমি কি বললাম, যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের কিন্তু পসেসিভ ফর্ম থাকবে, তোমাকে তার কি বসাতে হবে, অ্যাক্টিভ বা সাবজেক্টিভ ফর্ম যেটা, সেই ফর্মটা বসাতে হবে। এরপরে দ্বিতীয় ক্লজের টেন্স অনুযায়ী বিংয়ের পরিবর্তে বি ভার্ব বসবে। দ্বিতীয় ক্লজের যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী যদি তোমার প্রথম ক্লজে বিং থাকে, তাহলে সেই বিংয়ের পরিবর্তে তোমাকে বি ভার্ব বসাইতে হবে। হ্যাভিং থাকলে হ্যাভ ভার্ব বসাইতে হবে। আর যদি মেইন ভার্বের আইএনজি থাকে, তাহলে প্রথম ক্লজের সাবজেক্টের পার্সন অনুযায়ী মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম বসাইতে হবে। এখন প্রেজেন্ট ফর্মে বসাবা নাকি পাস্ট ফর্মে বসাবা, মানে টেন্সের হিসাবটা করতে হবে কিন্তু তোমাকে দ্বিতীয় ক্লজের উপরে নির্ভর করে। আর ভার্বের হচ্ছে গিয়ে তুমি কোন প্যাটার্নে আনবা, এটা হচ্ছে প্রথম ক্লজের সাবজেক্ট অনুযায়ী, যে তোমার ভার্বের সাথে এস বা ইয়েস হবে কি না, এই বিষয়গুলো দেখবা হচ্ছে প্রথম ক্লজের যে সাবজেক্টটা বসাইতো সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী তোমাকে বসাইতে হবে। এরপরে কি করবা, প্রথম ক্লজটির বাকি অংশ বসাই দিবা। বসাই দিয়ে যেহেতু তুমি কম্পাউন্ড সেন্টেন্স করবা, মানে হচ্ছে অর্থাৎ তুমি যৌগিক বাক্যে রূপান্তর করবা, সেহেতু তোমাকে কি বসাতে হবে, বাট অথবা ইয়েট বসাতে হবে। বাট অথবা ইয়েট যে কোনো একটা বসাতে হবে। এরপরে দ্বিতীয় ক্লজ যেটা থাকবে সেটা হুবহু বসে যাবে। দেখো উদাহরণ দেখো কি বলছে, ইন স্পাইট অফ হিজ বিং সিক হি ডাজ নট ফিল উইক। তার অসুস্থতা সত্ত্বেও সে দুর্বল অনুভব করে না। এখন আমাকে বলছে যদি বাক্যে ইনস্পাইট অফ থাকে, তাহলে আমাকে ইনস্পাইট অফ তুলে দিতে হবে, ইনস্পাইট অফ আর বসবে না। দেখো তারপরেই যে সাবজেক্ট আছে হিজ, এটা কিন্তু হচ্ছে তোমার হি, হিম, হিজ, অর্থাৎ হির কিন্তু এটা পসেসিভ ফর্ম আছে। হিজের কিন্তু অ্যাক্টিভ ফর্ম হচ্ছে হি, প্যাসিভ ফর্ম হচ্ছে হিম, আর পসেসিভ ফর্ম হচ্ছে গিয়ে হিজ। তাহলে আমাকে কি করতে হবে, এই হিজের অ্যাক্টিভ ফর্মটা বা সাবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে। তাহলে হিজের অ্যাক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম কোনটা, সেটা হচ্ছে হি। দেখো হি প্রথমেই বসছে। আচ্ছা, এরপরে কি বলতেছে,
বাক্যে যদি বিং থাকে, এই বিংটা কি করতে হবে, আমাকে দ্বিতীয় যে ক্লজটা আছে হি ডাজ নট ফিল উইক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাকে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এই বিংয়ের পরিবর্তে আমাকে কি নিয়ে আসতে হবে, এখানে বি ভার্ব অ্যাম ইজ আর নিয়ে আসতে হবে। তাহলে হির পরে বসবে হচ্ছে ইজ, হি ইজ। এইবার হচ্ছে প্রথম ক্লজে বাকি যা থাকবে তাই বসবে, অর্থাৎ হি ইজ সিক, হি ইজ সিক। এরপরে কি হবে, বাট বা ইয়েট যে কোনো একটা, তাহলে আমরা ইয়েট বসাইছি, হি ইজ সিক ইয়েট। এইবার হি ডাজ নট ফিল উইক, দ্বিতীয় ক্লজটা যা আছে তা হুবহু বসে যাবে, হি ইজ সিক ইয়েট হি ডাজ নট ফিল উইক। তার মানে সে অসুস্থ কিন্তু সে দুর্বলতা অনুভব করে না। একইভাবে 2 নম্বর উদাহরণটাতে দেখো, ইন স্পাইট অফ মাই গোয়িং টু হিজ হাউস, ইন স্পাইট অফ মাই গোয়িং টু হিজ হাউস হি ডিড নট মিট মি, তার বাড়ি আমার যাওয়া সত্ত্বেও সে আমার সাথে দেখা করে নাই। অতীতকালে হি ডিড নট, দেখা করছিল না, তাইলে এখানে ইন স্পাইট অফ উঠে যাবে, ইন স্পাইট অফ উঠে দেখো এখানে সাবজেক্ট যেটা আছে মাই, এই মায়ের কিন্তু পসেসিভ ফর্ম আছে, তাহলে মায়ের হচ্ছে অ্যাক্টিভ ফর্ম কিন্তু আই, আর মায়ের প্যাসিভ ফর্ম হচ্ছে মি, আর এই মায়ের পসেসিভ ফর্ম হচ্ছে মাই। কিন্তু আমাকে কি বলছে, ইন স্পাইট অফ উঠে এরপরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পসেসিভ ফর্ম থাকলেও আমাকে তার অ্যাক্টিভ বা সাবজেক্টিভ ফর্মে বসাইতে হবে, তাহলে অ্যাক্টিভ বা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আচ্ছা, এবার দ্বিতীয় ক্লজটা আছে হচ্ছে হি ডিড নট মিট মি, এর টেন্স দেখতে হবে, এটা কিন্তু আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে কি করতে হবে, এই যে গোয়িং যেটা মূল ভার্ব আছে এই গোয়িংয়ের পাস্ট ফর্ম বসাইতে হবে, গোয়িংয়ের মূল ভার্ব হচ্ছে গো, এই গো এর হচ্ছে পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট টু হিজ হাউস, প্রথম ক্লজে বাকি যা থাকবে তাই বসে যাবে, আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি তার বাড়ি গিয়েছিলাম, বাট হি ডিড নট মিট মি, সে আমার সাথে দেখা করেছিল না বা সে আমার সাথে দেখা করে নাই। এই হলো সিম্পল থেকে কম্পাউন্ড করার নিয়ম, প্রথম নিয়ম আর কি। প্রথম নিয়মটাতে একটা কিন্তু আছে, যেটা তোমরা ইতিমধ্যে স্লাইডে দেখতে পাচ্ছ। এই কিন্তুটা কি দেখো, ইনস্পাইট অফের পরে সাবজেক্ট না থাকলে, ইনস্পাইট অফ এর পরে যদি সাবজেক্ট না থাকে, আমরা প্রথমে যে স্লাইডটা দেখছিলাম ওইখানে যে উদাহরণ দুইটা দেওয়া আছে ওখানে ইনস্পাইট অফের পরে সাবজেক্ট কিন্তু আছে, আর যদি বলতেছে ইনস্পাইট অফের পরে সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজের সাবজেক্টই কিন্তু আমাকে প্রথম ক্লজে বসাইতে হবে। ইনস্পাইট অফের পরে যে সাবজেক্টের যে পসেসিভ ফর্মটা আছে ওইটা যদি না থাকে তাহলে আমাকে দ্বিতীয় ক্লজের সাবজেক্টই প্রথম ক্লজের সাবজেক্ট হিসেবে বসাইতে হবে, এবং দুইটা ক্লজের যদি সাবজেক্ট একই হয় সেক্ষেত্রে খেয়াল রাখবা দ্বিতীয় ক্লজের বাট এবং ইয়েটের পরে সাবজেক্ট কিন্তু বসানোর দরকার নাই। দুটি ক্লজের সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় ক্লজ যখন শুরু হবে বাট আর ইয়েট দিয়ে তখন দ্বিতীয় ক্লজের শুরুতে আর সাবজেক্ট বসানোর দরকার নাই। আরেকটা বিষয় যেটা বলছে সেটা কি বলছে, যদি ইনস্পাইট অফের পরে যদি সাবজেক্টের পসেসিভ ফর্ম না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট থাকবে ওইটাই আমরা প্রথম ক্লজের সাবজেক্ট হিসেবে বসাবো। দেখো আমি উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে। ইনস্পাইট অফ গোয়িং দেয়ার আই কুড নট মিট হিম, আমি সেখানে যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ গোয়িং দেয়ার সেখানে যাওয়া সত্ত্বেও আমি তার দেখা পাই নাই। তাহলে দেখো ইনস্পাইট অফ গোয়িং দেয়ার, এখানে ইনস্পাইট অফ এর পরে কিন্তু আর আমরা সাবজেক্টের পসেসিভ ফর্ম পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে, দ্বিতীয় ক্লজ যেটা আই আছে এই আইটাই হচ্ছে আমাকে প্রথম ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমি প্রথমে বসাইলাম হচ্ছে আই। এবার খেয়াল করতে হবে আমার দ্বিতীয় ক্লজটা কোন টেন্সে আছে, দেখো দ্বিতীয় ক্লজটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে, আই কুড নট মিট হিম। তাইলে আমাকে প্রথম ক্লজে হচ্ছে মূল ভার্বের আইএনজি আছে গোয়িং, তাহলে গোয়িংয়ের হচ্ছে গো, এই গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, তাহলে বাট আর ইয়েট বসবে, তাহলে এখানে বাট বসলো, আই ওয়েন্ট দেয়ার বাট। এখন কথা হচ্ছে যেহেতু যে সেখানে গেছিল সেই কিন্তু তার দেখা পায় নাই, অর্থাৎ দুইটা বাক্যের সাবজেক্ট কিন্তু একই, এই জন্য প্রথমে যদি আমরা এই যে আই যেহেতু বসাইছি সেহেতু আমরা দ্বিতীয় ক্লজের শুরুতে আর আমাদের সাবজেক্ট বসানোর প্রয়োজন হচ্ছে না, এই জন্য হচ্ছে আই ওয়েন্ট দেয়ার বাট কুড নট মিট হিম, আমি সেখানে গিয়েছিলাম কিন্তু তার দেখা পেয়েছিলাম না। একইভাবে 2 নম্বর নিয়মটা দেখো, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি কুড নট গেট রিড অফ প্রভার্টি, হি কুড নট গেট রিড অফ প্রভার্টি, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছিল না।
দারিদ্রতা থেকে সে মুক্তি পেয়েছিল না। তাহলে বিষয়টা হচ্ছে এখানে যে কঠোর পরিশ্রম করেছে সেই কিন্তু দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছে না, অর্থাৎ দুটো বাক্যের কিন্তু সাবজেক্ট একই। আরেকটা বিষয় কি বলছে, ইনস্পাইট অফের পরে কিন্তু এখানে সাবজেক্টের কোনো পসেসিভ ফর্ম নাই। দ্যাট মিন্স প্রথম ক্লজে কোনো সাবজেক্ট নাই, তাহলে আমাকে দ্বিতীয় ক্লজের সাবজেক্টটাই এই প্রথম ক্লজের সাবজেক্ট হিসেবে বসাইতে হবে। তাহলে হি, এইবার হচ্ছে ওয়ার্কড হার্ড, এখানে ওয়ার্কিংয়ের কিন্তু দেখো V2 মানে পাস্ট ফর্ম কেন আসলো, কারণ দ্বিতীয় ক্লজটা কিন্তু আমার আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমাকে হি ওয়ার্ক হার্ড বাট কুড নট গেট রিড অফ প্রপার্টি, সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছিল না। এখানে যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতেছিল সেই ব্যক্তি দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছিল না, এই জন্য দ্বিতীয় ক্লজের আগে আর সাবজেক্টের প্রয়োজন হয় নাই বসানো। আমাকে এই দ্বিতীয় ক্লজের সাবজেক্টটাই প্রথম ক্লজে বসাই দিছি এবং দুইটা কাজ কিন্তু একই ব্যক্তির বিধায় দ্বিতীয় ক্লজের আগে আর সাবজেক্ট বসাইতে হচ্ছে না, প্রথম ক্লজের সাবজেক্টটাই দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। 3 নম্বর উদাহরণটা দেখো, ইনস্পাইট অফ বিং ওয়ার্নড, ইনস্পাইট অফ বিং ওয়ার্নড বিফোরহ্যান্ড হি কুড নট অ্যাভয়েড পানিশমেন্ট। ইনস্পাইট অফ বিং ওয়ার্নড বিফোরহ্যান্ড, আগে সতর্কতা সত্ত্বেও, বিফোরহ্যান্ড হচ্ছে আগে সতর্কতা সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং ওয়ার্নড, ইনস্পাইট অফ বিং ওয়ার্নড বিফোরহ্যান্ড, আগে সতর্কতা সত্ত্বেও হি কুড নট অ্যাভয়েড পানিশমেন্ট, সে শাস্তি এড়াতে পারল না। তাহলে যে ব্যক্তিকে সতর্ক করা হয়েছিল সেই ব্যক্তি শাস্তি এড়াইতে পারে নাই, তাহলে দুটো বাক্যের সাবজেক্ট একই, তাহলে আমাকে দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট আছে হি, ওই হিটাই প্রথমে বসবে। এইবার হি বসার পরে দেখো বাক্যে আছে ইনস্পাইট অফ বিং, বিং যখন থাকে তখন বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা আসবে। এখন অ্যাম ইজ আর বসবে অর্থাৎ প্রেজেন্ট বসবে নাকি ওয়াজ ওয়ার পাস্ট বসবে এটা বলে দেবে আমাকে দ্বিতীয় ক্লজের টেন্স। হি কুড নট অ্যাভয়েড পানিশমেন্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ওয়াজ ওয়ার থেকে আনতে হবে। তাহলে হির পরে যেহেতু ওয়াজ বসে তাহলে হি ওয়াজ ওয়ার্নড বিফোরহ্যান্ড, প্রথম ক্লজের বাকি অংশ বসে যাবে, হি ওয়াজ ওয়ার্নড বিফোরহ্যান্ড, অর্থাৎ তাকে আগে সতর্ক করা হয়েছিল বাট কুড নট অ্যাভয়েড পানিশমেন্ট, কিন্তু সে শাস্তি এড়াতে পারলো না। এখানে দুটো বাক্যে যে ব্যক্তিকে সতর্ক করা হচ্ছে সেই ব্যক্তি শাস্তি এড়াইতে পারতেছে না, এই জন্য দ্বিতীয় ক্লজের শুরুতে আর সাবজেক্ট বসাইতে হয় নাই। বুঝতে পেরেছো তোমরা বিষয়টা? দেখো স্লাইডে 2 নম্বর নিয়ম যেটা বলছে একটু ক্রিটিক্যাল লাগবে, এই যে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিশেষ করে সিম্পল থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল আছে। তোমরা একটু মন দিয়ে নিয়মগুলো দেখবা আর উদাহরণগুলো দিয়ে মিলাই দিবা, দেখবা তাহলে তোমাদের বুঝতে তেমন কোনো কষ্ট হবে না। দেখো স্লাইডে 2 নম্বর নিয়মটা কি বলছে, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে কম্পাউন্ড করতে বিকজ অফ উঠে যাবে। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ আছে, এখন তুমি কম্পাউন্ড সেন্টেন্স যখন করতে যাবা তোমাকে প্রথমে কি করতে হবে, বিকজ অফ উঠাই দিবা, উঠাই দিলা। এবার প্রথম ক্লজে যে সাবজেক্ট পসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম আছে সেইটার অ্যাক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম বসাইবা। প্রথম ক্লজের যে সাবজেক্টের পসেসিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম আছে সেটার অ্যাক্টিভ বা সাবজেক্টিভ ফর্ম বসাবা। যদি না থাকে, অর্থাৎ ওই যে যদি পসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম যদি না থাকে, থাকলে তার অ্যাক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম বসাবা, যদি না থাকে তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বসাবা। খেয়াল রাখবা প্রথম ক্লজের সাবজেক্টের যে পসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম আছে ওইটা থাকলে তার অ্যাক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম বসাবা, যদি না থাকে তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বসাবা। এইবার দ্বিতীয় ক্লজের টেন্স অনুযায়ী বিংয়ের পরিবর্তে বি ভার্ব, হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাভ ভার্ব, আর মেইন ভার্বের আইএনজি থাকলে সেটা প্রথম ক্লজের সাবজেক্ট ও পার্সন অনুযায়ী মেইন ভার্বের প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বসবে। আগের নিয়মটাই এখানে, আগের নিয়মটাই, সাবজেক্ট এবং ভার্বের নিয়মটা আগের নিয়মটাই। প্রথম ক্লজের বাকি অংশ যা থাকবে সেটা বসবে। এরপরে যেহেতু বিকজ অফ আছে, বিকজ অফ থাকলে এখানে বসাবো হচ্ছে অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো, যে কোনো একটা বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজ বসাবা। প্রথমটাই ছিল হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফের ক্ষেত্রে হচ্ছে বাট অথবা ইয়েট, আর বিকজ অফের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো বসাবা। দেখো উদাহরণ দেখো, বিকজ অফ হিজ বিং ইল, বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, তার অসুস্থতার কারণে সে কনফারেন্সে উপস্থিত হতে পারছিল না, অতীতকালে এটা হচ্ছে।
এখন আমাকে কি করতে হবে, এই বিকজ অফ উঠে যাবে, এরপরে দেখো হিজ আছে, অর্থাৎ সাবজেক্টের হচ্ছে পসেসিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম রয়েছে, তাহলে হিজের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে হি। এরপরে কিন্তু দেখো আছে বিং, এই বিং থাকলে আমাকে খেয়াল করতে হবে এখানে আমাকে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা ব্যবহার করব এটা বলে দিবে কিন্তু আমাকে দ্বিতীয় ক্লজটা কোন টেন্সে আছে। দেখো দ্বিতীয় ক্লজটা আছে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে আমাকে ওয়াজ ওয়ার থেকে ব্যবহার করতে হবে। হির পরে যেহেতু ওয়ার বসে না, সেহেতু হির পরে আমাকে বসাইতে হবে হচ্ছে ওয়াজ। হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল। দেখো প্রথম ক্লজের কাজ শেষ, এরপরে অ্যান্ড দেয়ারফর আর অ্যান্ড সো থেকে যে কোনো একটা তুমি বসাবা, তাহলে অ্যান্ড সো বসাই দাও। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অ্যান্ড সো এবং সুতরাং হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, এবং সুতরাং সে কনফারেন্সে উপস্থিত হতে পেরেছিল না। 2 নম্বর নিয়মটা দেখো, বিকজ অফ হিজ স্টাডিং হার্ড হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। বিকজ অফ হিজ স্টাডিং হার্ড হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, তার কঠোর পড়াশোনার কারণে হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। এইটা যখন তুমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করবা, তোমার প্রথম কাজই হবে হচ্ছে বিকজ অফ তুলে দেবা। তোমার এই ট্রান্সফরমেশনের সময় বিকজ অফ তুলে দেবা, দিয়ে কী হবে, বিকজ অফের পরে যে সাবজেক্টের যে পসেসিভ ফর্মটা আছে দেখো হিজ, এই হিজের অ্যাক্টিভ ফর্মটা বসাবা। হি, হিজের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে হি, বসাইলা। এইবার দেখো এখানে মূল ভার্ব আছে, স্টাডির সাথে স্টাডিং আইএনজি যোগ করা আছে। আমাকে এরকম ক্ষেত্রে কি করতে হবে, সেটার ওই দ্বিতীয় ক্লজের টেন্স অনুযায়ী আমাকে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম বসাইতে হবে। যেহেতু দ্বিতীয় ক্লজটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, এখানে হি কাটটা পাস্ট ফর্মে আছে, কিভাবে বুঝলাম দেখো, যদি এটা প্রেজেন্ট ফর্ম হইতো তাহলে এখানে কাটের সাথে এস বাই ইএস যোগ হইতো। হি কাটস, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে এই জন্য এখানে আর এস বাই ইএস যোগ করে নাই, তাহলে হি কাট এটা হলো পাস্ট ফর্মে আছে, এই জন্য আমাকে কি করতে হচ্ছে, হি স্টাডিড হার্ড, হি স্টাডিড হার্ড। এইবার কি হচ্ছে, নিয়ম অনুযায়ী অ্যান্ড দেয়ারফর অ্যান্ড সো থেকে যে কোনো একটা, তাহলে আমরা এখানে অ্যান্ড দেয়ারফর ব্যবহার করছি, করার পরে দ্বিতীয় ক্লজটা যা আছে হুবহু বসে গেছে, হি কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। 3 নম্বর নিয়মটা দেখো, বিকজ অফ হিজ বিং কেয়ারফুল হি কুড অ্যাভয়েড এ গ্রেট অ্যাক্সিডেন্ট, তার সতর্কতার কারণে সে একটা মারাত্মক দুর্ঘটনা এড়িয়ে গিয়েছিল বা এড়াতে পেরেছিল। এখানে দেখো বিকজ অফের পরে হিজ আছে, তাহলে হিজ কিন্তু হচ্ছে সাবজেক্টের পসেসিভ ফর্ম। আমাকে যখন কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে তখন এই হিজকে অ্যাক্টিভ ফর্মে বা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে এটার অ্যাক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এবার দ্বিতীয় বাক্যটা কোন টেন্সে আছে দেখো, পাস্ট ইনডেফিনিট টেন্সে, হি কুড অ্যাভয়েড এ গ্রেট অ্যাক্সিডেন্ট, এটা পাস্ট ইনডেফিনিটে আছে, সেজন্য আমাকে কি করতে হচ্ছে, প্রথম ক্লজে বিং আছে, এই যখনই বিং থাকবে তখন আমার মাথায় আসবে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এখন অ্যাম ইজ আর হয় হচ্ছে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আর ওয়াজ ওয়ার হয় হচ্ছে পাস্ট ফর্মের ক্ষেত্রে। যেহেতু আমার দ্বিতীয় ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে সেহেতু আমাকে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমার বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, সেখানে ব্যবহার করতে হচ্ছে ওয়াজ। হি ওয়াজ কেয়ারফুল, হি ওয়াজ কেয়ারফুল। এবার অ্যান্ড দেয়ারফোর থেকে অথবা অ্যান্ড সো থেকে যে কোনো একটা আসবে, তাহলে অ্যান্ড সো, হি ওয়াজ কেয়ারফুল অ্যান্ড সো হি কুড অ্যাভয়েড এ গ্রেট অ্যাক্সিডেন্ট। জিনিসটা বুঝতে পারলে এবং নিয়মটা মনে রাখলে বিষয়টা মানে একেবারেই সহজ, একদমই সহজ। যেটা আমি বলছি যে আমার সাথে তোমরা যদি এই ক্লাসগুলো করো তাহলে তোমাদের মনের মধ্যে সবসময় ওই বিষয়গুলোই থাকবে যে ক্লাসগুলো করার পরে এখন তবে সোজা, থাকবে না কোনো বোঝা, তুমি হবা সকল বিষয়ের কিন্তু ওঝা। আচ্ছা, এই যে 2 নম্বর যে নিয়মটা আমরা শিখাইলাম, এই 2 নম্বর নিয়মটা কিন্তু এখনও শেষ হয়নি, এর একটা কিন্তু আছে, মানে এর একটা বিষয় আরেকটু অতিরিক্ত রয়েছে যেটা আমরা পরের স্লাইডে দেখো বুঝাই দিচ্ছি। দেখো 2 নম্বর যে নিয়মটা আমরা এর আগের স্লাইডে দেখলাম, এর একটু বিষয় আছে, একটু কিন্তু আছে, সেটা কি বলতেছে দেখো। বিকজ অফের পরে কিন্তু আমরা আগে যে নিয়মগুলো করছি, যে উদাহরণগুলো দেখছি, বিকজ অফের পরে কিন্তু প্রত্যেকটারই সাবজেক্টের পসেসিভ ফর্ম ছিল, কিন্তু যদি বিকজের পরে সাবজেক্ট না থাকে অর্থাৎ সাবজেক্টের পসেসিভ ফর্ম না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ওই যে 1 নম্বর নিয়মের মতন দ্বিতীয় ক্লজের সাবজেক্টই আমাদের প্রথম ক্লজে বসবে। এবং খেয়াল রাখবা 2টা ক্লজের যদি সাবজেক্ট একই হয় তাহলে দ্বিতীয় ক্লজের অ্যান্ডের পরে আর আমাদের সাবজেক্ট বসানোর দরকার হবে না। উদাহরণ দেখো বুঝতে পারবা। বিকজ অফ হ্যাভিং এডুকেট ম্যান পাওয়ার, বিকজ অফ হ্যাভিং এডুকেট ম্যান পাওয়ার উই ক্যান রান দ্য কোম্পানি স্মুথলি। পর্যাপ্ত
জনশক্তি থাকার কারণে আমরা কোম্পানি স্মুথলি পরিচালনা করি বা করতে পারি। এখানে বিকজ অফের পরে কিন্তু সাবজেক্টের পসেসিভ ফর্ম নাই। যখন বিকজ অফের পরে সাবজেক্টের পসেসিভ ফর্ম থাকবে না তখন বিষয়টা নিয়ে অ্যাংশাস বা ওরিড হওয়ার কিছুই নাই। আমাদেরকে খেয়াল করতে হবে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট কী আছে, আমাকে বিকজ অফ তুলে ওই দ্বিতীয় ক্লজের সাবজেক্টটা বসাইতে হবে। খেয়াল করতে হবে যারা কোম্পানিটা স্মুথলি পরিচালনা করে তাদেরই কিন্তু পর্যাপ্ত জনশক্তি ছিল, অর্থাৎ দুইটা ক্লজের কিন্তু সাবজেক্ট একই, অর্থাৎ যাদের জনশক্তি আছে তারাই কোম্পানিটা স্মুথলি পরিচালনা করে। এই কারণে ওই দ্বিতীয় ক্লজের সাবজেক্ট যখন প্রথম ক্লজের শুরুতে বসতেছে তখন দ্বিতীয় ক্লজের শুরুতে আর সাবজেক্ট বসানোর প্রয়োজন হয় না। তাহলে কি বলতেছে দেখো, উই হ্যাভ এখানে হ্যাভিংয়ের হ্যাভ আসলো কেন? হ্যাভিং যখন থাকবে তখন দ্বিতীয় ক্লজের টেন্স অনুযায়ী, যেহেতু উই ক্যান রান দ্য কোম্পানি স্মুথলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হ্যাভিংয়ের হচ্ছে গিয়ে আমাকে হ্যাভ আর হ্যাজ এবং হ্যাড, এই তিনটা থেকে হ্যাড যদি হইতো পাস্ট ফর্মের ক্ষেত্রে হ্যাড হইতো। যেহেতু আমার প্রেজেন্ট ফর্মে আছে তাহলে হ্যাভ আর হ্যাজ হবে। যেহেতু উই আছে, তোমরা টেন্সের ক্লাস যারা করছো তারা জানো উইয়ের পরে হ্যাভ বসে, তাহলে উই হ্যাভ এডিকুয়েট ম্যান পাওয়ার, উই হ্যাভ এডিকুয়েট ম্যান পাওয়ার। এইবার নিয়ম অনুযায়ী অ্যান্ড সো বসলো, উই হ্যাভ এডিকুয়েট ম্যান পাওয়ার অ্যান্ড সো, এখানে উই না বসাইলেও হবে, এখানে উই না বসাইলেও হবে কারণ দুইটা বাক্যের সাবজেক্ট কিন্তু উই আসতেছে। তাহলে উই হ্যাভ এডিকুয়েট ম্যান পাওয়ার অ্যান্ড সো রান দ্য কোম্পানি স্মুথলি। যদি তোমরা উই বসাও তাতেও সমস্যা নেই, নিয়মে বলা আছে দুটি ক্লজের সাবজেক্ট একই হলে দ্বিতীয় ক্লজের অ্যান্ডের পরে সাবজেক্ট বসানোর দরকার নাই। তাইলে এই অ্যান্ড সোর পরে তোমরা চাইলে উই না বসাইলেও হবে। উই হ্যাভ এডুকেট ম্যান পাওয়ার অ্যান্ড সো রান দ্য কোম্পানি স্মুথলি। আমাদের অনেক জনশক্তি থাকার কারণে, পর্যাপ্ত জনশক্তি থাকার কারণে আমরা কোম্পানি স্মুথলি পরিচালনা করতে পারি। এখানে উই দরকার নাই, দ্বিতীয় ক্লজের আগে দরকার নাই আমাদের সাবজেক্ট। একইভাবে দেখো, বিকজ অফ হিজ বিং ইল, বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স। সে অসুস্থ থাকার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, সে কনফারেন্সে উপস্থিত হতে পেরেছিল না। এখানে যে ব্যক্তি অসুস্থ ছিল সেই ব্যক্তি কিন্তু কনফারেন্সে উপস্থিত হইতে পারে নাই। তাহলে দুটো ক্লজের সাবজেক্ট কিন্তু এক। তাহলে আমাকে কি করতে হবে, এই বিকজ অফ তুলে যাবে, তুলে দেখো এরপরে যে হিজ আছে সাবজেক্টটা, এই সাবজেক্ট পসেসিভ ফর্ম আছে, অর্থাৎ পসেসিভ ফর্ম বা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আছে, এটার অ্যাক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম বসবে হি। এবার বিং আছে, বিং থাকলে আমাকে বসাইতে হবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। যেহেতু পরের অংশটা দ্বিতীয় ক্লজটা আছে হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য আমাকে বসাইতে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে ওয়াজ ওয়ার বসবে। যেহেতু হি আছে তাহলে ওয়াজ, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফোর যে কোনো একটা বসলো। অ্যান্ড এবার দেখো দ্বিতীয় ক্লজের এবং প্রথম ক্লজের যেহেতু সাবজেক্ট একই, এবার দ্বিতীয় ক্লজের শুরুতে আর আমরা সাবজেক্ট ব্যবহার করি নাই। অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, এবং কনফারেন্সে উপস্থিত হতে পেরেছিল না। এই হলো সিম্পল থেকে কম্পাউন্ড করার প্রথম দুইটা নিয়ম। মোট 4টা ক্লাস হবে, 4টা ক্লাসে এই সিম্পল থেকে কম্পাউন্ড করার জন্য মোট 4টা ক্লাস হবে। পরপর আমি সবগুলো নিয়ম তোমাদেরকে বুঝাই দিব। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থাকবা। যদি কোনো বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।